নমস্কার বন্ধুরা। আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আ অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা রিলিজ করেছে ১৩ পাতার ফর্মটা, সেই ১৩ পাতার ফর্মটা সম্বন্ধে আ আলোচনা করব এবং কিভাবে সেই ফর্মটা নির্ভুলভাবে আ ফিল আপ করা যায় সেটা আপনাদের দেখিয়ে দেবো। কারণ বন্ধুরা ফর্মটা অনেকটা বড়, ১৩ পাতা সবার ক্ষেত্রেই অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ এবং সঠিকভাবে কিভাবে ফিল আপ করা যায় তা দেওয়ার জন্য। তো বন্ধুরা শুরু করা যাক। তো এখানে আমরা সবার ১ম এ ফর্মটা বের করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছি আমরা ফর্মটা। তো ফর্মটা বের করে নেওয়ার পরে এখানে সবার ১ম এ যেটা দেওয়া আছে দেখো, অন্নপূর্ণা যোজনা ও পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। শুধু অন্নপূর্ণা যোজনার কোনো ফর্ম না এটা। সঙ্গে কি আছে? পারিবারিক তথ্য সংগ্রহ। একটা পরিবারের যে সদস্য থেকে শুরু করে প্রত্যেকটা লোকের যে তথ্যগুলো আছে সেগুলোও সরকার কি করতেছে? এই ফর্মটার সাহায্যে সংগ্রহ করে থাকবে। তো যদি বলো এটা শুধু অন্নপূর্ণা যোজনার ফর্ম তাহলে ভুল হবে। এটা অন্নপূর্ণা যোজনার ফর্মের সঙ্গে সরকার বাকি যে পরিবারের যে সদস্যগুলো আছে বা একটা পরিবারের যে অন্যান্য জিনিসগুলো আছে, আম পরিস্থিতি কিরকম একটা ফ্যামিলির, সেই তথ্য পর্যন্ত সরকার নিয়ে নিচ্ছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ পারিবারিক তথ্য সংগ্রহ সুন্দরভাবে লেখা আছে। তো এখানে কি লেখা আছে পরবর্তীতে দেখি, প্রতিটি বিভাগেই টিক এবং চেকবক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং আবেদনকারী ও যাচাইকারী কর্মকর্তার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। তো এখানে আ উম সু সুন্দরভাবে বক্স করা আছে এবং নির্দেশাবলীও দেওয়া আছে। তো সেখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তো ফর্মটাকে যখন আমরা দেখব তখনটা সবার ১ম এ যে বিষয়টা দেখার বিষয় সেটা হচ্ছে ফর্মটাকে কয়েকটা বিভাগে ভাগ করা হয়েছে। তো ১ম এ এখানে দেখতেছি ক বিভাগ। ক বিভাগের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারিবারিক পরিচয়। তো পরিবারের যে পরিচয় সেটা এখানে যাচ্ছে। তো সবার ১ম এ আমরা ক বিভাগটা দেখব। তো ক বিভাগটা পারিবারিক পরিচয় এখানে দেখলাম। তো পারিবারিক পরিচয়ের পরবর্তী যে যেটা আছে সেটা হচ্ছে HOF, পরিবারের প্রধানের নাম। তো সবাই এখানে কনফিউশন হয়ে যাচ্ছে যে HOF টা কি হবে? অন্নপূর্ণা ভান্ডার তো কারো মা বা কারো দিদি বা কারো বউ পেয়ে থাকেন। তো HOF এখানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার কে হয়ে যাবেন? তো এখানে আপনাদের ফ্যামিলিতে সবথেকে যে সিনিয়র ব্যক্তি, অর্থাৎ আপনি যদি ৩ জন ফ্যামিলির হয়ে থাকেন, যে আপনি, আপনার বউ এবং আপনার আ বাচ্চা থাকে, তাহলে আপনি আ ফ্যামিলির হেড, যেমন স্বামী, স্বামীকেই দিবেন এখানে হেড অফ দ্য ফ্যামিলি। যদি আপনাদের যৌথ ফ্যামিলি হয়ে থাকে, তাহলে আপনাদের যদি দাদা-দাদি বেঁচে থাকে, তা দাদা-দাদির ডিটেইলসটা এখানে ফিল আপ করবেন। যদিও এখানে ম্যাক্সিমাম ৫ টা ফ্যামিলি মেম্বার পর্যন্ত দেওয়া আছে। তো যখন যৌথ ফ্যামিলি বা আপনাদের থাকবে, তখন অনেক সময় যদি আপনার ৫ জনের থেকে বেশি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, আপনাকে হয়তো ফ্যামিলি আলাদা করে দেখাতে হবে। তো আমি মনে করে নিচ্ছি যে এখানে আপনার ফ্যামিলিতে আ ৩ জন মেম্বার আছে। তো বা ৫ জনই আছে, ম্যাক্সিমাম ৫ জনই ধরে নিলাম। তো প্রধান আছে আপনার বাবা। তো আপনার বাবার এখানে নাম সবার ১ম এ এখানে পুরো অক্ষরে লিখে দিবেন এবং আধার কার্ডে যেটা লেখা আছে সুন্দরভাবে লেখা আছে, যে আধার কার্ডে অনুসারে আধার কার্ডে যে নামটা লেখা আছে সেটা লেখার চেষ্টা করবেন। আপনি বাংলাতেও লিখতে পারেন, আপনি এখানে বাংলাতেও লিখতে পারেন বা ইংরেজি দিয়েও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি প্রেফার করব যে ইংরেজিতে লেখার জন্যে, কারণ ইংরেজিতে যখন বাংলাতে ট্রান্সলেশন করা হয় অনেক সময় অনেকের নামের মধ্যে ভুল হয়ে থাকে। তো এখানে নাম লিখবেন। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আ আপনি দেখতেই পাচ্ছেন এখানে জন্ম তারিখ। তো সেই ব্যক্তি যে আপনার ফ্যামিলির হেড যদি আপনার বাবা হয়ে থাকে, তার যে জন্ম তারিখ সেটা এখানে দিবেন। তারপরে সেই ব্যক্তির লিঙ্গটা, লিঙ্গ কি সেটা এখানে করবেন। তারপরে সেই ব্যক্তির আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে কি করতে হবে এখানে, এখানে আপনার আ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড লিখতে নাম্বার, রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে। তারপরে পারিবারিক সদস্য সংখ্যা, আপনার পরিবারের কজন সদস্য আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে শুধুমাত্র সংখ্যায়, এখানে সংখ্যা দিয়ে উল্লেখ করবেন আপনারা। সংখ্যা অর্থাৎ যদি আপনার ফ্যামিলিতে আ
2 জন সদস্য থাকে তাহলে 2 জন দিবেন, যদি 3 জন থাকে 3 জন, যদি 5 জন থাকে ম্যাক্সিমাম, আমি মনে করলাম যে ম্যাক্সিমাম 5 জন আছে, 5 জন দিলাম। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির ঠিকানাটা দিবেন এবং তার যে চালু যোগাযোগ নাম্বার, যার সঙ্গে আধার কার্ড, মোবাইল নাম্বার যার সঙ্গে কি আছে, আধার কার্ড যুক্ত আছে, মোবাইল যার সঙ্গে আধার যুক্ত, সেই নাম্বারটা, আধার আধার যুক্ত সেই নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে তারপরে এখানে ৯ নম্বরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ও পরিবারের সকল সদস্য। তো এখন আমরা যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের যে তথ্যগুলো সেগুলো দেওয়া এখানে হয়ে গেছে। এবার আসবো আমরা এখানে আ ফ্যামিলি যে মেম্বারগুলো রয়েছে তাদের ইনফরমেশন দেওয়া। তো এখানে কি রয়েছে, পরিবারের প্রধান সদস্য, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো এটা যখন আমরা ফিল আপ করবো তার আগে বাঁদিকের কলামটা আমরা দেখে নেব একটু, যে বিশেষ পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নম্বর। আচ্ছা, আচ্ছা, না, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো যদি আপনার ফ্যামিলিতে যদি ৫ জন মেম্বার থাকেন, তো ৫ জনের সবাই তো আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যদি আপনার মা এবং আপনার বউ পেয়ে থাকেন, তাহলে কি হবে, যে মা এবং বউর ঘরে কি করবেন, হ্যাঁ চিহ্ন দেবেন। বাকিদের ঘরে কিছু দিতে হবে না। তো এখানে মনে করেন যে ১ম এই যদি আপনার বাবা আছে, বাবার স্ত্রী যদি এখানে দিয়ে থাকেন, তো সে তার আপনার মায়ের নাম লিখবেন এখানে এবং এখানে কি করবেন, হ্যাঁ চিহ্ন দিয়ে দেবেন। তারপরে মনে করেন এখানে আপনার নাম লিখলেন এবং আপনি তো অন্নপূর্ণা যোজনার জন্যে এপ্লাই করছেন না। অর্থাৎ টাকা পাওয়ার যোগ্য না। তো এখানে হ্যাঁ দেওয়ার কোনো জরুরি কোনো চিহ্ন নেই। এভাবে বাকি উম যে সদস্যগুলো আছে তাদের ইনফরমেশন দিয়ে দিবেন এখানে। এখানে মোট ৫ জন সদস্য আছে। যদি আপনার বাচ্চা থাকে, ছোট বাচ্চা, যদি আপনার ছোট বাচ্চার আধার কার্ড না থাকে, এখানে না করে দিবেন, কোনো অসুবিধা নেই। তো ১০ নম্বর পয়েন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। তো একটা পরিবারে যদি আমি বললাম যে যদি আপনার পরিবারে ৫ জন মেম্বার হয়ে থাকে, তো ৫ জনের নামে যদি আপনাদের আ সবার আলাদা, আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন, যার সঙ্গে অনেকের হয়তো ২ টো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু যার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই নাম্বারগুলো এখানে দিতে হবে। সবার ১ম এ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার বাবা যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে, তাহলে তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপরে বাকি সদস্যগুলো যে আছে, এক, এক করে ১ম সদস্য, ২য় সদস্য, ৩য় সদস্য, ৪র্থ সদস্য এবং ৫ম সদস্য এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা। তো ১০ নম্বর পয়েন্টটা বোঝা হয়ে গেল। এবার আমরা আসবো ১১ নম্বর পয়েন্টে। ১১ নম্বর পয়েন্টে কি আছে? এপিক, হেড অফ দ্য ফ্যামিলি ও সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর। তো ১১ নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে কি, ভোট, যারা প্রাপ্তবয়স্ক, যারা ভোট দেওয়ার যোগ্য, তাদের যে ভোটের যে লিস্টের যে ডিটেলগুলো এখানে দিতে হবে। এখানে সবার ১ম এ যেটা দিতে হবে, সেম আগের মতো করেই হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে। যদি আপনার বাবা হয়ে থাকে, বাবার আম এপিক নাম্বারটা এখানে লিখবেন। তারপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ। বিধানসভা যদি আপনার যে এরিয়ার মধ্যে থাকেন আপনি, সেই এরিয়াটা এবং অংশ, কত নম্বর অংশ সেটা লিখবেন। তারপরে সদস্য নাম্বার 1, আ আগে যেভাবে লিখেছেন সেভাবেই লিখবেন। মানে সিকোয়েন্স ওয়াইজ, মতলব সবার ১ম এ যদি সদস্য নম্বর 1 আপনার মাকে দিয়ে থাকেন, তাহলে এখানেও মারটা করবেন। ২ নম্বরে যদি আপনার আ আপনি নিজে থাকেন, তাহলে নিজে লিখবেন। আপনার যদি বউ থাকে ৩ নম্বরে, তাহলে আপনার বউকে দিবেন। ৪ নম্বরে যদি আপনার বাচ্চা থাকে, বাচ্চাকে দিবেন। কারণ এখানে যেটা দিচ্ছেন তার উপরে স সেম একই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। ব্যাংক অ্যাকাউন্টে যেরকম দিয়েছেন, এখানেও সেম এরকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন, যে সিকোয়েন্স ওয়াইজ যাতে থাকে, যে সবার ১ম এ হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে মা, তার নিচে হচ্ছে আ আ আপনি, তারপরে আপনার বউ বা আপনার বাচ্চা যেরকম আছে সেভাবে দিলেন। তো এগুলো যখন এপিক নাম্বারটা আপনাদের পূরণ করা হয়ে গেল, তো যদি না থাকে এখানে দেখুন, এখানে বাচ্চা যদি থাকে, এখানে যদি না থাকে, আপনি এখানে না লিখে দেবেন বা ব্ল্যাংক রেখে দেবেন। কারণ বাচ্চাদের তো ১৮ বছর যেহেতু বলেছে নেই, সেক্ষেত্রে এখানে দেওয়ার দরকার নেই। তো এখানে আবার আসবো আমরা ১২ নম্বর। ১২ নম্বরের মধ্যে কি বিভাগ আছে, যে যদি আপনি সংরক্ষিত ইউআর ক্যাটেগরি অসংরক্ষিত হয়ে থাকেন, বা সংরক্ষিত তপশিলি এসসি হয়ে থাকেন, বা আপনি এসটি হয়ে থাকেন, বা ওবিসি হয়ে থাকেন, তো যে ক্যাটেগরিতে আপনি থাকবেন সেটাই ক্লিক করে দিবেন এখানে। এখানে তো প্রযোজ্য এখানে একটা সুন্দর লাইন লেখা আছে। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস শংসাপত্র ও ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। তো এখানে যদি সবাই সমান টাকা পাবে, এখানে এসসি, এসটি, মানে যা যে কাস্টের মধ্যে থাকেন সেটাই দিয়ে দিন, কোনো অসুবিধা হবে না।
তো এতক্ষণ থেকে আমরা যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে বিভাগ করলাম। বিভাগের মধ্যে যত ফ্যামিলি আছে ফ্যামিলির হে এইচ এখানে আমরা কি করলাম? হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, হেড অফ দ্য ফ্যামিলির ইনফরমেশন দিলাম। তারপরে কি করলাম? তারপরে তাদের তারপরে বাকি ফ্যামিলি মেম্বারদের যে ইনফরমেশন সেগুলো এখানে দেওয়া হয়ে গেল। বাকি ফ্যামিলি মেম্বারদের ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন দেওয়া হয়ে গেল। এবার যে দ্বিতীয় পার্টটা এবার দেখবো আমরা নাম্বার পার্টটায়। নাম্বার পার্টটায় এখানে দেখতে পাচ্ছি কি রেশন কার্ডও খাদ্য তালিকাভুক্ত। তো যদি আপনারা রেশন পেয়ে থাকেন তো আপনার কাছে অবশ্যই রেশন কার্ড আছে, বা আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন, আপনি সেই ক্যাটাগরিতে থাকেন রেশন পাওয়ার ক্যাটাগরিতে, তাহলে আপনি অবশ্যই রেশন পেয়ে থাকবেন। তো এখানে কি বলা আছে যে রেশন কার্ডের যে ইনফরমেশন সেটা দিতে হবে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে আপনি হ্যাঁ করে দেবেন, যদি না থাকে তাহলে না করে দিবেন। আ তারপরে বলেছে কি যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কিরকম? তো প্রত্যেকটা কার্ডের উপরে সুন্দর করে লেখা আছে যে কার্ডটা কি ধরনের। তো যে ধরনের থাকবে, যদি পিএইচএইচ হয়ে থাকে পিএইচএইচ দিবেন, যদি এসপিএইচএইচ হয়ে থাকে এসপিএইচ দিবেন। তো যে ধরনের থাকবে সেটা আপনি দিবেন। সেটা আপনি ক্লিক করে দেবেন এখানে। তারপরে কি বলেছে ৩ নম্বর পয়েন্টে পরিবারটি রেশন দোকান মাসিক রেশন তুলেছে কিনা? অর্থাৎ মাসে, মাসে যে রেশনটা দিচ্ছে সেখান থেকে তুলছে কিনা? যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবেন, আর যদি আপনি না তুলে থাকেন সেটা না বলবেন। তো নম্বর বিভাগটা কি? আপনি যে সরকারের কাছ থেকে খাদ্য পেয়ে খাদ্য পাচ্ছেন অর্থাৎ রেশন পাচ্ছেন, তার ইনফরমেশনটা সরকারকে জানানো হবে এখানে। ইনফরমেশনটা দিতে হবে এখানে। তো এবার আসবো নম্বরটা। নম্বরটা হ্যাঁ, এই বিষয়টা সবার কাছে অনেকটা আ কি বলবো? আ আম সবার কাছে একটু আ সবার কাছে একটু বেশি ব্যক্তিগত মনে হচ্ছে। কারণ এখানে সম্পত্তির মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো আ সবার কাছে একটু ব্যক্তিগত মনে হতে পারে। কিন্তু যেহেতু সরকার এই ফর্মে দিয়েছে, যেহেতু আপনাদের ৳৩,০০০ পেতে হবে, তাই এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের আ উম এই ইনফরমেশনগুলো না দিয়ে আপনি পারবেন না। তাই আমি দেখিয়ে দিচ্ছি যে ইনফরমেশনগুলো কিভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে কি বলছে সম্পত্তির মধ্যে ১ম যে অপশনটা আছে ১ নাম্বারের মধ্যে দেওয়া আছে কি বাড়ির ধরন। আপনার বাড়ি কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে? অর্থাৎ আপনার বাড়িতে ৩ টার থেকে ৪ টা রুমের বেশি থাকে। যদি আপনি থাকে তাহলে আপনি হ্যাঁ করে দেবেন, যদি না থাকে না করে দিবেন। তো আপনার এখানে মিথ্যা ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা সত্যি সেটাই দিবেন। তো পারিবারিক জমির মালিকানা। তো আপনি যদি আপনাদের যদি জমি থাকে, তো জমি যদি মালিকানা থাকে তাহলে আপনারা আ সেখানে হ্যাঁ করবেন। যদি জমি না থাকে আপনাদের তাহলে না করবেন। যদি আপনাদের যদি জমি থাকে তাহলে আপনাদের মিউটেশন কপি অর্থাৎ আপনাদের যে খতিয়ান থাকবে, খতিয়ানটা থাকবে, বা দলিল সেটা দলিলটা থাকবে। বা হাল দাগ যে আছে সেগুলো থাকবে। ইনফরমেশন অবশ্যই আপনাদের কাছে থাকবে। তো এগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। তো যদি থাকে জমি থাকে আপনারা এখানে হ্যাঁ করে দিবেন। যদি না থাকে না করে দিবেন। তো এর পরবর্তী স্টেপ যেটা আছে ৩ নাম্বার পয়েন্টের মধ্যে যে পরিবারের সকল সদস্যের জমির পরিমাণের শতক। অর্থাৎ আপনারা ওখানে যদি হ্যাঁ করে দেন তাহলে হয়তো একটা পরিবারে ৩ জন ৪ জন থাকে এবং ৩ জন বা ৪ জন বা ৫ জন থাকে, তাদের কি আলাদা, আলাদা নামে, নামে জমি থাকে। তো উম তো সবার একখানে একত্রিত করে, যদি যৌথ ফ্যামিলি হয়ে থাকে তাদের একত্রিত করে কত শতক জমি আছে এখানে এটা উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নথি অনুসারে অর্থাৎ সরকারের নথিতে আপনার কাছে যতটুকু জমির কাগজ আছে সেই কাগজের যে ইনফরমেশন হিসাবে এখানে বসাইতে হবে। শুধু আপনার না, আপনার যদি থাকে আপনার বউয়ের নামে, যদি থাকে হেড অফ দ্য ফ্যামিলি যে তার বউয়ের নামে, তার ছেলের নামে যা থাকবে সেটা এখানে লিখতে হবে। তো তার পরবর্তী পয়েন্টটা কি বলছে? যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে? তো যদি ব্যবসায়িকভাবে কোনো গাড়ি না থাকে আপনাদের কাছে, নিজস্ব পার্সোনাল ইউজের জন্য যদি কোনো গাড়ি থাকে ৪ চাকার গাড়ি, তাহলে এখানে হ্যাঁ করবেন। যদি না থাকে তাহলে আপনারা কি না করে দিবেন যে আমাদের কাছে কোনো গাড়ি নেই, না করে দিবেন। আর যদি গাড়ি থাকে তাহলে গাড়ির অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেখানে লিখে দেবেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আছে সেটা লিখে দেবেন এখানে। কি ধরনের গাড়ি সেটা উল্লেখ করে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। তারপরে ৫ নাম্বার পয়েন্টের মধ্যে কি বলা আছে? ৫ নাম্বার পয়েন্টের মধ্যে বলা আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। তো আপনি যদি কোনো স্বাস্থ্য বীমার মধ্যে অর্থাৎ
কোনো স্বাস্থ্য বীমার মধ্যে বলতে গেলে যেমন আমরা বা সাধারণ মানুষ তাদের কাছে তো কোনো স্বাস্থ্য বীমা থাকে না। তারা সাধারণত সরকারি যে এতদিন থেকে কি, এতদিন থেকে আ স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে আসতেছিল। কিন্তু তাদের কাছে সাধারণত বেসরকারি কোনো থাকে না। তো এখানে আপনারা যদি আপনাদের কাছে বেসরকারি কিছু থাকে তাহলে আপনারা বেসরকারি দেবেন। আর যদি আপনাদের কাছে কিছু না থাকে তাহলে সরকারি যেটা আছে স্বাস্থ্যসাথী সেটা এখানে করবেন। যদি হ্যাঁ, সবার ১ম এখানে হ্যাঁ করে দিবেন। তারপরে যে সরকারি থাকে সরকারি। তো বিমার সাম তো এখানে স্বাস্থ্যসাথীর কোনো উল্লেখ নেই বা যদি বেসরকারি হয় তবেই এখানে উল্লেখ করে দিবেন। আর না হলে সরকারি করে ছেড়ে দিবেন এখানে। তার পরবর্তী যদি শুধু একখানে হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে, এখানে কার্ডের মধ্যে দেখবেন আ নাম উল্লেখ করা থাকে ২ টো ৩ টে। তো আপনাদের ফ্যামিলিতে যদি ৫ জনের মধ্যে যদি ৩ জনের নাম থাকে তাহলে আপনারা এখানে ৩ জনের দেবেন। আর যদি ৫ জনেরই থাকে ৫ জনেরই ইনফরমেশন দিয়ে দিবেন। আ যদি কারো বেসরকারি বীমা থাকে সে বেসরকারিটা উল্লেখ করে দিবেন এখানে। তো সেখানে কোনো অসুবিধা নেই। এটা এখানে দেখবেন। তো এই পর্যন্ত এখানে স্বাস্থ্যসাথী হয়ে গেল। তো তো এতক্ষণ পর্যন্ত বীমা পর্যন্ত হয়ে গেল। তো এখন আমরা আসবো ঘ নাম্বার। ঘ নাম্বার পয়েন্টে। এই ঘ নাম্বার পয়েন্টটা কাদের জন্য প্রযোজ্য? যাদের ইনকাম বেশি, অর্থাৎ সাধারণত এইটা ইনকাম বেশি বলতে যারা ইনকাম ট্যাক্স প্রোভাইড করে, অর্থাৎ যাদের আ ফ্যামিলিতে কেউ আছে যে ব্যবসা করে বা কেউ আছে যে বড় চাকরি করে বা কেউ আছে বড় প্রফেশনের সঙ্গে যুক্ত আছে। তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো তাদের জন্যই এই সেকশনটা। আ অর্থাৎ সাধারণ মানুষ সাধারণত ইনকাম ট্যাক্স দিয়ে থাকে না। যারা গরিব গ্রামের মানুষ তারা তো ১২,০০,০০০ ইনকামই হয় না তাদের, যে সেটা উল্লেখ করার নেই। তো এই পয়েন্টটা এবার পড়বো আমরা দেখব যে আয় আর পেশাটা কি? তো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেছেন? যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে আপনার না করে দিবেন। তো পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো যদি আপনার হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করে দিবেন এখানে। যদি আপনারা এখানে হ্যাঁ করেন তাহলে অবশ্যই আপনার প্যান কার্ড থাকবে। যারা ট্যাক্স দিয়ে থাকে, পেশাগত ট্যাক্স দিয়ে থাকে তাদের হ্যাঁ করবেন এবং সেই সদস্যটার নাম লিখবেন এবং প্যান নাম্বারটা লিখে দেবেন। এভাবে ৫ জন যে সদস্য আছে, যে কজনের আছে আপনার যদি ২ জনের থাকে ২ জনের লিখবেন। আর যদি না থাকে আপনার একদম কিছু লিখতে হবে না। আপনার এখানে না করে ছেড়ে দিবেন। আর যদি আপনার ৫ জনেরই থাকে তাহলে ৫ জনেরই করে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে করে দিবেন। এই যে এখানে ৫ জন পর্যন্ত চলে আসে। এবার পরের পয়েন্টটা ৩ নাম্বার পয়েন্টটা আসে হচ্ছে কর্মসংস্থান। যে আপনার ফ্যামিলিতে যে মেম্বারগুলো আছে তারা কি কাজ করে সেই ইনফরমেশন এখানে দিতে হবে। তো একটা ফ্যামিলিতে যে আছে যে ৫ জন মেম্বার যদি থাকে সবাই তো আর চাকরি করে না বা সবাই তো আর কাজ করে না। যদি কেউ কাজ করে তার নাম উল্লেখ করে দিবেন বা সেই কোথায় কাজ করে সেই জায়গাটা এখানে উল্লেখ করতে হবে। তো পরিবারের প্রধান এখানে সবার ১ম এ লেখা আছে যে পরিবারের প্রধান কোথায় কাজ করে থাকে। যদি সরকারি ক্ষেত্রে সরকারি করবেন। যদি বেসরকারি ক্ষেত্রে যে অপশনটা আপনার প্রযোজ্য হবে এখানে। বেকার যদি থাকে বেকার লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। আ যে সরকার যেটা চাচ্ছে সেই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপরে আপনার সদস্য, যদি আপনার পরবর্তী আপনার মা হয়ে থাকে, মা কি করেন সেটা এখানে দেখবেন। তারপরে আপনি কি করেন সেটা এখানে লিখে দেবেন বা আপনার পরবর্তী যে সদস্য আছে তারা কি করেন সেখানে এগুলো স্টেপ বাই স্টেপে লিখে দেবেন। শুধু রাইট চিহ্ন করে দিবেন, কোনো অসুবিধা নেই। যে ৫ টা সদস্যের উল্লেখ আছে, কোনো আ কঠিন কোনো বিষয় নেই। এরপর আসবে ৪ নাম্বার পয়েন্টের মধ্যে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে শিক্ষিত আপনাদের পরিবারে যদি ৫ জন থাকে ৫ জনের মধ্যে কজন আপনারা শিক্ষিত? যদি আপনার এখানে ২ জন শিক্ষিত হন, ২ জন শিক্ষিত দিবেন। যদি ৩ জন অশিক্ষিত হন, ৩ জন অশিক্ষিত দিবেন। তো পরিবারের প্রধান কি, যদি শিক্ষিত হয় এখানে শিক্ষিতর করে ক্লিক করবেন। যদি করবেন, তারপরে আপনার মা যদি শিক্ষিত হয়, শিক্ষিতর ঘরে ক্লিক করবেন। যদি না হয় তাহলে অশিক্ষিতর ঘরে ক্লিক করবেন। তারপরে আপনি যদি শিক্ষিত হন, শিক্ষিতর ঘরে ক্লিক করবেন। তারপরে ৪ নাম্বার সদস্য যদি শিক্ষিত হয়, শিক্ষিতর ঘরে ক্লিক করবেন। তো যেটা সঠিক সেটাই করবেন। এটা অতটা কঠিন বিষয় নেই এখানে। যেটা আপনার সদস্যরা সবার কাছে শুনে আপনার কাছে তো ইনফরমেশন থাকবেই। সেভাবে আপনি এখানে ঠিক করে নিবেন। ৫ জন সদস্যের ইনফরমেশন দিয়ে দেখবেন। এবার ৫ নাম্বার পয়েন্টের মধ্যে এখানে কি আছে? কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, অর্থাৎ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক। অর্থাৎ কেউ কি কোনো বড় পদের মধ্যে যুক্ত আছে? যদি কি এই পদগুলো মন্ত্রী, সাংসদ বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমানে ধারক। প্রাক্তন অর্থাৎ আগে ছিল যারা পেনশন পাচ্ছে বা বর্তমানে আছে
তারা কি যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। আর যদি এই পদে রয়েছে তার সদস্য সংখ্যা নম্বর যদি থাকে তার সংখ্যা নম্বরটা এখানে লিখে দেবে যে তার অবশ্যই কিছু না কিছু একটা কার্ড আছে, সেই কার্ডের মধ্যে অবশ্যই নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। যদি কোনো ৬ নম্বর পয়েন্টের মধ্যে কি আছে, যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগী হয়ে থাকেন, যে কেউ চাকরি শেষ হয়ে গেছে, কোনো মহিলা বা এক্ষেত্রে মহিলার ক্ষেত্রেই বলে থাকি, তাহলে তার যে পেনশন যে পাচ্ছেন যদি, তাহলে এখানে হ্যাঁ করে দিবেন। আ জন এ যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সদস্য সংখ্যা, যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা এখানে আপনি পে স্লিপটা এড করে দেবেন। এখানে সদস্য সংখ্যা যে নাম্বারটা, যে পেনশন নাম্বারটা, পেনশন কার্ডটা আপনার, এখানে কার্ডটা লিখে দেবেন এবং কি করবেন, পেনশন স্লিপ সংযুক্ত, অবশ্যই আপনার কাছে পেনশন স্লিপ থাকবে এখানে, সেখানে লিখে দেবেন। তারপরে আপনার ফ্যামিলিতে কোনো সদস্য যদি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ আপনি যদি জিএসটি অর্থাৎ ছোট ব্যবসা করেন, জিএসটি আপনি দিয়ে থাকেন, বা জিএসটি আইটিআর ফাইল করেন, তাহলে এখানে হ্যাঁ লিখবেন। এখানে কোনো বিষয় নেই যে আপনার যদি ইনকাম অনেক সোর্স হয়ে থাকে, কারো সবাই জিএসটি, যার যদি ৫০,০০০ টাকাও হয়ে যায়, মা মা সেও জিএসটি ফাইল করতে পারে। তো যদি আপনি হ্যাঁ করেন, হ্যাঁ করে এখানে জিএসটি নাম্বারটা যেহেতু উল্লেখ করা নেই, লেখার দরকার নেই, যে না, আপনি যদি জিএসটির আওতায় আসেন না, আপনি না করে দিবেন। তাহলে এখানে যে জিএসটি নাম্বারটা বলছে, এখানে জিএসটি নাম্বারটা লিখে দিবেন। পরিবারের মোট বার্ষিক আয়, যদি পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, তো এই জিনিসটা খুব ভাইটাল একটা বিষয়। এখানে পরিবারের মোট বার্ষিক আয় শুধু আপনার একার বা হেড অফ দ্য ফ্যামিলির না, আপনার সব ফ্যামিলি মিলে, অর্থাৎ আপনার আর যদি আপনি বলি আপনার বাবা, আপনার মা, আপনি নিজেই, আপনি নিজেই, নিজে আপনার বউ বা আপনার ছেলে-মেয়ে যারা আছে, সবার ইনকাম মিলে এখানে ইনকামটা লিখতে হবে, অঙ্কে লিখতে হবে এখানে। সংখ্যায় লিখতে, যদি আপনার সবার মিলে ৳৫,০০,০০০ ইনকাম হয়, ৫,০০,০০০ লিখবেন। যদি ৳৩,০০,০০০ হয়, ৩,০০,০০০ লিখবেন। এর বার্ষিক আয় বলছে, বছরের আয়। বছরে যত হবে সেটাই লিখবেন এখানে। তো ঘ নম্বর পয়েন্ট পর্যন্ত হয়ে গেল। এবার আসবো আমরা হচ্ছে নম্বর পয়েন্ট। তো এই নম্বর পয়েন্টটা, এটা এবার আমরা এটা করব নম্বর পয়েন্টটার মধ্যে। নম্বর পয়েন্টের মধ্যে কি আছে, যে অন্যান্য পরিচয় নথি, অর্থাৎ আপনার বাকি যত ইনফরমেশন ফ্যামিলির শেষ হয়ে গেল। এবার বাকি ইনফরমেশনগুলো, অন্যান্য যে ইনফরমেশন সেগুলোও দিতে হবে সরকারকে। যে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, যদি আপনি তাহলে এখানে পরিবার যদি সব হেড অফ দ্য ফ্যামিলি করে থাকে তাহলে প্রযোজ্য নয়, যদি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয় করবেন। আর যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আবেদনের নম্বরটা এখানে লিখে দেবেন। তার বাকি যদি ইস্যু করা হয়েছে, আপনার যদি সার্টিফিকেট হয়ে গেছে, আপনি সিএতে নাগরিকত্ব পেয়ে গেছেন, তাহলে এখানে নাম্বারটা লিখবেন। যদি পরবর্তী আপনার যে সদস্যগুলো যদি এপ্লাই করে থাকে তাহলে প্রযোজ্য লিখবেন, আর যদি আপনারা না প্রযোজ্য হয় তাহলে লিখবেন না। সাধারণত এখানে লেখার কোনো প্রয়োজন নেই, প্রযোজ্য নেই। কারণ সবাই ভারতের এবং পশ্চিমবঙ্গের নাগরিক বেশিরভাগ ক্ষেত্রেই। উম তো এখানে প্রযোজ্য নয়, বেশি ক্ষেত্রে হয়ে যাবে প্রত্যেক ক্ষেত্রেই। ৫ জন সদস্যের ক্ষেত্রে যদি আপনার ফ্যামিলিতে ৫ জন মেম্বার হয়ে থাকে। তো এর পরবর্তীতে কি আছে? হ্যাঁ, এই পয়েন্টগুলো চলে গেল। এবার হচ্ছে পয়েন্ট ২ নম্বরে এখানে কি লেখা আছে? যদি আপনি ব্যাংক থেকে কেসিসি অর্থাৎ যে কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি শিল্প ক্রেডিট কার্ড বা শিক্ষার যে লোন সেগুলো নিয়ে থাকেন, যদি আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার বাবা নিয়ে থাকে, তাহলে এটা এখানে লিখবেন, আইডি নাম্বার লিখবেন এবং কত তারিখে ইস্যু করা হয়েছে সেটা লিখবেন। আর যদি আপনার সদস্যদের মধ্যে কেউ সেরকম লোন নিয়ে থাকে, কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট লোন যেগুলো হয় বা মৎস্যজীবী যে লোনগুলো হয়, সেগুলো এখানে লিখে দেবেন। আর যদি না থাকে আপনার লেখার কোনো প্রয়োজন নেই এখানে। কারণ আপনি তো লোন নেননি, এখানে লেখার কি প্রয়োজন আছে? কোনো লেখার প্রয়োজন নেই। আপনি এখানে ছেড়ে দেবেন। তারপরে কি বলেছে ৩ নম্বর পয়েন্টে, যদি এই ৩ নম্বর পয়েন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ। যদি এসআইআর ২০২৬ এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা? যদি আপনার নামটা বাদ পড়ে গেছে ২০২৬ সালে, আপনি ভারতের নাগরিক, অথচ আপনার নামটা হয়তো কোনো ছোট্ট একটা রিজনের কারণে বাদ পড়ে গেছে। তাহলে যদি আপনি আ বাদ পড়ে যান তাহলে এখানে তাহলে হ্যাঁ লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণটা এখানে পরবর্তী স্টেপে আছে দিতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষের প্রযোজ্য না, এখানে কোনো দরকার হবে না। কারণ যারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে তারা অলরেডি সবাই ভোটার লিস্টে নাম উঠে গেছে তাদের। এখানে লিখবেন যে যদি আলাদা সদস্য আছে সেই সদস্যগুলোকে উল্লেখ করে দেবেন এখানে।
তো এবার আসবে নম্বর। নম্বর পয়েন্টে কি আছে? সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত। তো এতক্ষণ যেগুলো পয়েন্ট হয়ে গেল, এবার হচ্ছে সামাজিক মর্যাদার পয়েন্টগুলো। সামাজিক মর্যাদার মধ্যে আমাদের যে বাড়িতে যে ছোট, ছোট বাচ্চাগুলো, এতক্ষণ তো ফ্যামিলির বড় মেম্বারদেরই বেশি ইনফরমেশন দেওয়া হলো। বাচ্চাদের কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো এখন বাচ্চাদের ইনফরমেশন দেওয়া হবে। নেওয়া হবে এখান থেকে। তো এখানে ১ম যে পয়েন্টটা আছে কি, বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ। তো আপনাদের বাচ্চারা, যদি আপনাদের বাড়িতে ২ টো বাচ্চা থাকে বা ৩ টে বাচ্চা থাকে, তাহলে আপনাদের বাচ্চাদের যে ইনফরমেশন এখানে দিতে হবে, যে আপনাদের বাচ্চা আ নাম কি, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে এবং কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি, বেসরকারি, মাদ্রাসা নাকি অন্য কোনো প্রকারের। সেখানে যেটা আপনার বাচ্চাদের হবে সেটা এখানে ক্লিক করবেন। এবং সদস্য সংখ্যা ২য় যদি আপনার বাচ্চা থাকে সেটা লিখবেন এখানে। আপনার যদি ৩য় বাচ্চা থাকে সেটা এখানে ইনফরমেশন লিখে দেবেন। ৪র্থ বাচ্চা থাকলে এটা লিখে দেবেন। কারণ ৪র্থ বাচ্চা মানে কি, দেখুন আপনাদের ফ্যামিলি যখন বড় হবে, ছোট্ট ফ্যামিলি হলে কোনো অসুবিধা নেই। যখন আপনার যৌথ ফ্যামিলি হবে তখন ৪ জন তো ইনফরমেশন দিতেই হবে। তো পরবর্তী যে পয়েন্ট আছে ২ নম্বর পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে টিকাকরণের পয়েন্ট। টিকাকরণ তো যখন বাচ্চা জন্ম হয় তারপরে সরকারি টিকা দিয়ে থাকে, যে উম হেলথ সেন্টারগুলোতেও। তো সেখানে আপনি টিকা নিয়েছেন কি নাই, সেখানে এইখানে দিতে হবে। যদি আপনি নিয়ে থাকেন, শিশু টিকা নিয়ে থাকে, তাহলে হ্যাঁ করবেন, টিকাকরণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি আপনার ৪ টা শিশুর মধ্যে ৪ টাই নিয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। যেটা সঠিক সেটা এখানে ইনফরমেশন দিয়ে দেবেন। এটা কোনো একটা ফ্যাক্টর না। এবার ৬ নম্বর পয়েন্ট আমরা দেখব, যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। যদি আপনি কোনো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকেন, তাহলে আর আপনি আপনার কোনো সরকারি প্রকল্পের সুবিধা যেগুলো পেয়ে থাকেন, এই ইনফরমেশনগুলো এখন কিন্তু এখানে দিতে হবে। এখানে ১ নম্বর পয়েন্টে কি লেখা আছে? আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদিও আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আর ডিবিটির মাধ্যমে শুধু পিএম কিষানের টাকাটাই পেয়ে থাকি। বাকি অন্য কোনো সুবিধা, হ্যাঁ, অনেকেই পেয়ে থাকে। অনেকেই গ্যাস সাবসিডির টাকাটাও পেয়ে থাকে। গ্যাস সাবসিডির টাকা, গ্যাস সাবসিডি, সেটা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন। তাহলে প্রকল্পের নাম, যদি প্রকল্পের নাম হয়ে থাকে এখানে লিখবেন। প্রকল্পের নাম সবার ১ম এ এখানে যদি ১ নম্বর হয় এখানে পিএন কিষান লিখবেন। পিএন কিষান। তারপরে লিখবেন গ্যাস সাবসিডি লিখবেন এখানে। হ্যাঁ, আপনি কি প্রত্যাহার করতে চান? এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। যদি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ লিখবেন। আর যদি না, রাইট ক্লিক দেওয়ার দরকার নেই। যদি আপনি না করতে চান তাহলে কিচ্ছু করার দরকার নেই, এখানে ছেড়ে দিবেন। প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ করে দিবেন। যদি আপনি ভাবেন যে আমি পিএন কিষান টাকা আর নিতে চাই না, তাহলে হ্যাঁ করে দিবেন। আর যদি না হয় শুধু লিখে ছেড়ে দিবেন। আপনার কিছু করতে হবে না এখানে। তারপরে শুধু এখানে একজন না, একটা সদস্য, যদি আপনার ফ্যামিলিতে অন্যান্য সদস্যগুলো থাকে, তারা যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো বা ডিবিটির মাধ্যমে, সেগুলো এখানে ইনফরমেশন প্রোভাইড করবেন। যটা সদস্য আছে সবারই আলাদা, আলাদা করে। তো এবার হুম, এই পর্যন্ত মোটামুটি আমাদের যে ফর্মটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। যদি এখানে ঘোষণাপত্র, এখানে ঘোষণাপত্র কি? ঘোষণাপত্র লাস্ট এখানে হচ্ছে কি করতে হবে? আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক। তো সম্মতি এখানে হ্যাঁ করে দিবেন। করার পরে নিচে এখানে এখানে আপনি একটা সিগনেচার করে দিবেন। আপনি বলতে যে ফ্রম আপনার ফ্যামিলিতে এম আপনার ফ্যামিলিতে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির যে আছে, সে এখানে সই করে দিবে। সই করে দিয়ে ফর্মটা জমা দিবে। আ আপনার আ এখন বলবেন যে আপনি ফর্মটা কোথায় জমা দিবেন? তো এটা সরকার ঘোষণা করে দিবে, হয়তো বিডিও অফিস বা কোনো ক্যাম্পের মাধ্যমে বা অঞ্চলে, সেখানেই জমা দিতে হবে। তো সেখানে যখন জমা দেওয়ার ডেট সরকার ঘোষণা করবে, তখন সেখানে গিয়ে জমা দিতে পারবেন আপনারা। আর এই যে এখানে দেখতেছেন, এটা সরকারি যে যাদের জমা দিবেন তারাই শুধু এটা পূরণ করবে। আপনাদের এটা পূরণ করতে হবে না। তো এটা আপনাদের আ জন্য না। এটা আপনাদের জন্য না, এটা শুধু অফিসিয়াল ইউজের জন্য। তো আপনারা ফর্ম ফিল আপ করাটা প্রসিডিওরটা দেখেই নিলেন যে কি করতে হচ্ছে। আসলে এখানে ইনফরমেশন গুলো যে আছে এক্সাক্টলি এতটাও কমপ্লিকেটেড না। কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির ইনফরমেশন দিতে হচ্ছে, এই কারণেই সমস্যাটার কারণ। আপনারা মনে হচ্ছে ১৩ টা পেজ অনেকটা বড় একটা বিষয়। কিন্তু আসলে ১৩ টা পেজ এই কারণেই হয়েছে, কারণ প্রত্যেকটা সদস্য ৫ টা করে সদস্য যখন একটা করে এড করা হয়েছে, কারণ কারো ফ্যামিলিতে ৫ টা সদস্যও নেই। কারো ফ্যামিলিতে আবার ৫ জনের বেশি আছে। তো সেক্ষেত্রে ৫ জন ফ্যামিলি, যেহেতু এখানে সরকার ঘোষণা করেছেন ৫ জন ফ্যামিলি পর্যন্ত একটা পরিবারের। তো সেক্ষেত্রে ফর্মটা অনেকটা বড় হয়ে গেছে। প্রত্যেকটা ইনফরমেশন ৫ জন ফ্যামিলি দিতে হচ্ছে।
তো অনেকের কাছে মনে হচ্ছে যে টাকা পাবে শুধু মা, বউ, কিন্তু ইনফরমেশন গোটা ফ্যামিলি নিয়ে নিচ্ছে। আসলে এটা ইনফরমেশনটা শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য নিচ্ছে না। আমার যা মনে হচ্ছে যে এটা পরবর্তীকালে যারা অন্যান্য যে প্রকল্পগুলো সরকারের আসতেছে বা আসবে, সেই প্রকল্পগুলোতে এই ইনফরমেশনগুলো একবারেই মানে সরকার যদি আধার কার্ড দিয়ে চেক করে একবারেই কি করবে, একটা আধার কার্ড ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড দিয়ে মারলে বা তারা কি করতে পারবে, তারা প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পাবে যে এই লোকটার বাড়ি আছে কি নেই, বা এই লোকটা কি অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছে কি না। মানে সব ইনফরমেশনগুলো এক জায়গা থেকেই সরকার মানে নেওয়ার চেষ্টা করতেছে। তাই কারণে এই ফর্মটা এতটা বড় মনে হচ্ছে। আর এটা যদি ফর্ম ফিল আপ করে মানে কমপ্লিট হয়ে যায়, পরবর্তী সময়ে হয়তো যে অন্যান্য যে যদি কোনো ফর্ম চলে আসে, সেখানে হয়তো এত ইনফরমেশন দিতে হবে না, আমার যা মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত রায়, কিন্তু জানি না পরবর্তীতে কি হবে। আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ধীরে সুস্থে আপনারা হয়তো এই ফর্মটা আপনাদের অঞ্চল বা বিডিও অফিস, অনলাইন তো অ্যাভেলেবেল আছেই। আপনারা যদি অফলাইনে নিতে চান, আপনার অঞ্চল বিডিও অফিস বা অন্য যে ক্ষেত্রে যেখানে দিচ্ছে সেখান থেকে কালেক্ট করে বাড়িতে একটু সুস্থ মাথায় ফিল আপ করে উম সময় অনেকটা সরকার দিয়ে দিবে। আ তার মধ্যেই জমা দিয়ে দেবেন। আপনারা তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, আস্তে, আস্তে করবেন। আর আপনার ফ্যামিলির মেম্বার যতগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে এড করবেন। আর আপনার ফ্যামিলিতে যদি ৭ জনের বেশি মেম্বার থাকে, আপনারা যদি ২ জন ভাই হয়ে থাকেন, আপনাদের ফ্যামিলি ভাগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। ভাগ করে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। তো হয়তো যদিও এটা সরকারিভাবে কোনোভাবে ফ্যামিলি কিভাবে ভাগ করা যায় সেটার কোনো উল্লেখ নেই। তবুও ওটা ব্যক্তিগতভাবে করাই যায়। কারণ অনেকের বাড়িতে কি হচ্ছে যে বাবা উম বাবার ২ টো ছেলে আছে, ২ জনে আলাদা, আলাদা খাচ্ছে। তো সেক্ষেত্রে আলাদাভাবে ফর্ম ফিল আপ করাটাই ঠিক আছে বলে মনে হচ্ছে আমার কাছে। তো বন্ধুরা, তো আজকে আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার, তো আপনাদের চেষ্টা করলাম ফিল আপ করার। তাতে হয়তো অনেকটা ভুল আমি মেক্সিমাম ঠিক করার চেষ্টা করেছি। কিছু, কিছু ইনফরমেশন হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো কিছু, কিছু প্রযোজ্য হবে। তো ধন্যবাদ বন্ধুরা। পরবর্তীতে যদি সরকারি কোনো আরো নির্দেশ এসে থাকে, আমি আবার ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছায় দেব। ধন্যবাদ।